পাঞ্জনিয়া পাহাড়টা যেমন বিক্রি হয়ে গেছে, পাথর কাটা হচ্ছে, এই টিলাবনিকেও নাকি বিক্রি করে দেয়া হয়েছে। শহরের যান্ত্রিকতাকে বিদায় জানিয়ে আজ আমরা পাড়ি দিচ্ছি লাল মাটির এক রহস্যময় পথে, যেখানে লুকিয়ে আছে হাজার বছরের প্রাচীন জৈন মন্দির, যেখানে আজও নীল লেকের উপর ডানা ঝাপটে উড়ে যায় পরিযায়ী পাখির দল। ফুটিয়ারি ড্যামের শান্ত সকাল থেকে বান্দা দেউলের পাথরের স্থাপত্য, সঙ্গে দামোদরের বুকে লুকিয়ে থাকা তেলকুপির ইতিহাস। আমি সঙ্গীতা আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়ার এক মায়াবী শহরে। খোঁজ দেব এক হিডেন রিট্রিটের, যেখানে গিয়ে নিজেকে একেবারে নতুন করে খুঁজে পাবেন। তাহলে চটপট সিট বেল্ট বেঁধে নিন, শুরু হচ্ছে পুরুলিয়ার সফরনামা। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ মার্চের 15 তারিখ আমি আবার বেরিয়ে পড়লাম নতুন জার্নিতে, বসন্তের পুরুলিয়া দেখার জন্য। নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করে আছেন। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। কলকাতা থেকে ফুটিয়ারি যাওয়ার জন্য দুটো রুট আপনারা ধরতে পারেন। একটা আরামবাগ জয়পুর জঙ্গল বিষ্ণুপুর হয়ে, সেখানে 240 কিলোমিটার রাস্তা, তবে সময় লাগবে 7 ঘন্টা মতো। আর দ্বিতীয় এবং জনপ্রিয় রুটটা হলো ডানকুনি, শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর হয়ে ফুটিয়ারি। এখানে দূরত্ব আবার 280 কিলোমিটার, তবে সময় প্রায় 1 ঘন্টা কম লাগবে এই রুটে। 6 ঘন্টাতেই পৌঁছে যাওয়া পসিবল। অ্যাকচুয়ালি রাস্তা এদিকে বেশ ভালো, আমরাও কিন্তু আজ এই রুটটাই ধরেছি। চলুন যেতে যেতে রাস্তার কি কন্ডিশন আপনাদের জানাবো। ন্যাশনাল হাইওয়ে 19 ধরে আমরা যাচ্ছি। এই প্রথম টোল এলো, এটা আমাদের এই রুটের প্রথম টোল প্লাজা, ডানকুনি। আবারও মনে করিয়ে দেব, যখন লং জার্নিতে যাবেন তার আগে অবশ্যই ফাস্ট্যাগের রিচার্জটা করে নেবেন, না হলে কিন্তু ডবল টাকা কেটে যাবে। আমরা এখন NH-19 ধরে নিয়েছি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এটাই কিন্তু সব থেকে তাড়াতাড়ি যাওয়ার রুট। আর অ্যাকচুয়ালি একটা প্রবলেম হলো, আমরা সকালবেলায় বেরোলাম, ভেবেছিলাম যে দ্বিতীয় হুগলি সেতু হয়েই যেতে পারবো, কিন্তু বেরোনোর পর দেখতে পেলাম যে সেখানে কাজ চলছে, দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রয়েছে, তাই রুটটা ঘুরিয়ে দেওয়া হলো, হাওড়া ব্রিজ হয়ে আমাদের আসতে হলো। একটু সময় বেশি লেগে গেল। এখন মোটামুটি 10:20 বাজে, বুঝতেই পারছেন, মানে কলকাতা ছাড়তে ছাড়তেই 10:20 বেজে গেল। এখনো অনেকটা রাস্তা বাকি, চলুন যতটা তাড়াতাড়ি যাওয়া যায়। এখন তো বাইরে ভালোই রোদ রয়েছে, তবে ওয়েদার আপডেট বলছে আগামী 3 দিন নাকি যথেষ্ট ঝড় বৃষ্টি হবে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলায়। আর পুরুলিয়ায় যদি ঝড় বৃষ্টি হয়, একদিকে একটা ভালো ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে সেই নেচারের ব্যাপারটা আমরা এনজয় করতে পারবো। আর একটা খারাপ ব্যাপার হতে পারে, সবকটা স্পট হয়তো কভার করা পসিবল হবে না। চলুন যাওয়া যাক, দেখি গিয়ে কি হয়। এখন তো বেশ ভালোই লাগছে, ওয়েদার একদম চকচকে, বাইরে ভালোই রোদ রয়েছে। আর আজকে রাস্তায় গাড়ি একটু তুলনামূলক বেশি, আজকে যেহেতু রবিবার গাড়ি একটু বেশিই আছে। এখন আমরা শক্তিগড় ক্রস করছি। ভেবেছিলাম এখানেই ব্রেকফাস্ট করে নেব, কিন্তু যেহেতু ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আবার ল্যাংচার দোকানগুলোর দিকে যেতে হলে সার্ভিস রোড নিতে হবে, সেটা একটা সমস্যা, তাই সোজাই বেরিয়ে যাচ্ছি। আজকে আর ব্রেকফাস্টের জন্য গাড়ি থেকে নামলাম না, গাড়িতে কেক বিস্কুট দুটোই ছিল, তা দিয়েই একটা টুকটাক ব্রেকফাস্ট সেরে নিয়েছি।
এখন আমরা বাঁশকোপা টোল প্লাজা ক্রস করছি। এটাই কিন্তু লাস্ট টোল ছিল এই ট্রিপের। NH-19 ছেড়ে এবার আমরা স্টেট হাইওয়েতে ঢুকে পড়ছি। এটা দুর্গাপুর পুরুলিয়া রোড। দুর্গাপুর ব্যারেজের পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। বাঁকুড়া বেলিয়াতোর বড়জোড়া দুর্গাপুর রোড ধরে এখন যাচ্ছি। এটা কিন্তু সিঙ্গেল লেন আর খুব ড্রাই ওয়েদার এদিকে, যা দেখে বোঝা যাচ্ছে। একটুখানি বৃষ্টি হলে ভালো লাগতো, আর লরির চাপ কিন্তু আজকে অনেকটাই বেশি, তাই একটু সময়ও লেগে যাচ্ছে আমাদের। সামনে ছোট ছোট কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রোড সাইড রেস্টুরেন্ট। দেখা যাক তার মধ্যে যেটা ভালো হবে সেখানে গিয়ে লাঞ্চটা সেরে নেব। গাড়ি থেকে একটু নামলাম, আর বসে থাকা গেল না। দেখেছেন চারপাশে গাছে নতুন পাতা এসেছে, আলাদাই রং, দারুণ লাগছে। কিন্তু বাঁকুড়ায় ঢুকে পড়েছি, একদম ফিল পাওয়া যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক পলাশ কতক্ষণে দেখতে পাই। এখানে একেবারে রাস্তার পাশেই দেখতে পেলাম মধুরাম ফ্যামিলি হোটেল। চলুন গিয়ে দেখা যাক খাওয়া দাওয়া ঠিকঠাক পাওয়া যায় কিনা। ছোট্টর মধ্যে ঠিকঠাক। গরম কিন্তু আছে, মার্চ মাসের 15 তারিখ আজকে, তবে যথেষ্ট গরম আছে বাইরে। ভেতরে ঠিক আছে, এখানে ফ্যান রয়েছে, এটা কিন্তু এসি নয়, ফ্যান রয়েছে, কমফোর্টেবল লাগছে ভেতরে বসে। আলু ফুলকপি ভাজা দিয়ে ডাল, তার মধ্যে প্রচুর খিদেও পেয়েছে। বাহ, বেশ ভালো। মাঝে মধ্যে জানেন তো এরকম বেশ ছোট্ট কিন্তু দারুণ ভালো ভালো জায়গা আবিষ্কার হয়ে যায় রাস্তায় চলতে চলতে। এটা সেরকম একটা জায়গা বলেই আমার মনে হচ্ছে। এটা বাঁধাকপি আছে, খাওয়ার ভালো আর ফ্রেশ, একদম খুশি হয়ে যাবেন খেলে। 120 টাকায় চিকেন থালি, বুঝতে পারছেন তো? এত কিছু রয়েছে, তার মধ্যে দইও রয়েছে। খেয়ে নি, আবার পরে কথা হচ্ছে। সত্যি সত্যি দারুণ খাওয়া দাওয়া হলো। আমি যখন ভেতরে যাচ্ছিলাম তখনও এক্সপেক্ট করিনি যে এখানে খাওয়া দাওয়া এতটা ভালো হবে। আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি, বড়জোড়াতে একদম যে সবথেকে বড় পেট্রোল পাম্পটা রয়েছে তার পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা, মধুরাম ফ্যামিলি হোটেল। আমার বেশ ভালো লাগলো, আপনারা ট্রাই করতে পারেন। এই রাস্তায় কিন্তু সেরকম আর ভালো কোনো রেস্টুরেন্ট আমি দেখিনি, আমার মনে হলো এটাই বেস্ট ওয়ান। খাওয়া দাওয়া বেশ ভালো আর একদম বাজেটে। চিকেন থালি 120 টাকা, মানে কলকাতার মানুষদের পক্ষে ভাবাও অসম্ভব, তাই না? এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে, এটা একটা সুবিধা। খাওয়া দাওয়ার খোঁজ খবর, রোড আপডেট সবই আপনাদের বলছি, কিন্তু এখনো পর্যন্ত এটাই বলা হলো না যে পুরুলিয়ার কোথায় যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি ফুটিয়ারিতে। ফুটিয়ারিতে একেবারে লেকের পাশে দুর্দান্ত একটা রিসর্টের খোঁজ দেব আপনাদের। চলুন এগিয়ে যাই।
আপনারা চাইলে ট্রেনে করেও খুব সহজে ফুটিয়ারি পৌঁছে যেতে পারেন। নামতে হবে আদ্রা বা পুরুলিয়া জাংশন স্টেশনে। দুটো স্টেশন থেকেই রিসর্টের দূরত্ব মোটামুটি 18 থেকে 22 কিলোমিটারের মধ্যে। রিসর্টে যদি আগে বলে রাখেন তাহলে ওনারাই স্টেশনে গাড়ি পাঠিয়ে দেন, আর আপনারা যদি চান তাহলে নিজেরাও ট্যাক্সি বুক করে 1 ঘন্টায় রিসর্টে পৌঁছে যেতে পারবেন। বাসে যেতে চাইলে ধর্মতলা থেকে কলকাতা পুরুলিয়া বাস ধরে সোজা পুরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে যান, সেখান থেকে ট্যাক্সি বা অটো পেয়ে যাবেন। আমরা এখন পুরুলিয়ার ভগবানপুর ক্রস করলাম। পুরুলিয়ায় ঢোকার পর রাস্তাঘাট দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন গাছপালা একটু একটু করে আলাদা হয়ে যায়। একটা অন্য রকম নেশা আছে পুরুলিয়াতে। রাস্তার দিকে দেখুন, ফিল করতে পারবেন। আমার মান করেছে লুকছুপ জৈব এই বাজার মাদল দিতাং দিতাং পলাশ বনির মাটিতে পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানেতে। যাকে দেখতে এত দূর আসা, শেষ পর্যন্ত তার দেখা পাওয়া গেল। পলাশ দেখেছেন, পলাশ ফুটতে শুরু করেছে পুরুলিয়ায়। এবছর একটু দেরিই হলো, কেননা শীতটা একটু এক্সটেন্ড করেছে, তাই জন্য পলাশ একটু দেরিতে ফুটছে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তারপরে এসেও আপনারা পুরুলিয়ায় পলাশ পাবেন। কি দারুণ লাগছে তাই না? মনে হয় না আগুন লেগেছে। কি সুন্দর। লেসা লেসা হাড়িয়াতে টান মায়া মরদের বুকের ভিতর পরব দিনের গান। এই ঝিম 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 লেসা লেসা হাড়িয়াতে টান মায়া মরদের বুকের ভিতর পরব দিনের গান। পলাশ ফুলে রং ধরেছে, পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন। বধূ আমার মান করেছে লুকছুপ জৈব। পলাশ ফুলে রং ধরেছে মাতাল মহুল বন। বধূ আমার মান করেছে লুকছুপ জৈব। এই বাজার মাদল দিতাং দিতাং পলাশ বনির মাটিতে পরবটাতে লাইজব মোরা মারাং বুরুর থানে। হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে গেল। এখন বাজে 4:20, কিন্তু দেখে মনে হবে সন্ধে হয়ে গেছে। চারপাশে একেবারে পলাশ আর মেঘলা ওয়েদার, এখন শুধু অভাব বৃষ্টির, যা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি ফুটিয়ারি রিট্রিটে। ওয়েদারটা দেখেছেন, মানে বৃষ্টিই স্বাগত জানাচ্ছে আমাদের। এখনো 5টা বাজেনি, একেবারে পুরো অন্ধকার। বোঝাই যাচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি হবে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড়টা হয় কিনা সেটাই দেখার। 6 ঘন্টার লম্বা সফর শেষে আমরা এসে পৌঁছে গিয়েছি ফুটিয়ারিতে। কি সুন্দর জায়গা। একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, সঙ্গে কালবৈশাখী ঝড়। সামনে ফুটিয়ারি লেক আর টিলাবনি, কি যে অপূর্ব লাগছে। সামনে থেকে না দেখলে বিশ্বাস হবে না। এসে একটু বসলাম, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। রুমে যে যাব তার উপায় নেই, খানিকক্ষণ ওয়েট করি। দেখেছেন কে এসেছিল আমার পাশে? লাফ মেরে চলে গেল। বৃষ্টিটা একটু থামতেই চটপট রুমে পৌঁছে গেলাম। এই গন্ধটা কতদিন পাইনি,
সত্যি আপনাদের বলে বোঝাতে পারবো না। শুকনো মাটির উপর যখন প্রথম বৃষ্টির ফোঁটাটা পড়ে না, একটা সোঁদা গন্ধ হয়। যারা গ্রামের দিকে বড় হয়েছেন তারা খুব ভালো করে চেনেন সেই গন্ধটা। ঠিক সেই গন্ধটা পাচ্ছি আমি এখানে, অনেক 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 বছর পর সেই গন্ধটা পাচ্ছি। কি অপূর্ব! নেচারের রূপ দেখতে গেলে এখানে আসতে হবে। ফার্স্ট ইমপ্রেশন ফাটাফাটি। রুমে যখন চলেই এসেছি, চট করে একবার আপনাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। অনেকটা বড় রুম, একেবারে পরিপাটি করে সাজানো, দারুণ সুন্দর করে সাজানো একটা রুম। একেবারে কিং সাইজ বেড রয়েছে, দেখুন 3টে বালিশ রাখা, 3জন আরামে ঘুমোতে পারবেন এই বিছানায়। আর এপাশে দেখতে পাচ্ছি জল রাখা রয়েছে, কাঁচের বোতলে জল রাখা রয়েছে, দেখেই ভালো লাগলো আমার। আর ওপাশে ইলেকট্রিক কেটেল রয়েছে, তার মানে ইচ্ছে করলে আপনারা এখানেও চা বানিয়ে খেতে পারেন। চলুন এবার ওয়াশরুমটা দেখে নিই, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আরে বাবা, এটা তো ড্রেসিং এরিয়া। এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, সুন্দর। টাওয়াল, জামা কাপড় রাখার জায়গা, আর এদিকে ওয়াশরুম। অসাধারণ, তো বিশাল বড়, সব কিছু রয়েছে, গিজার রয়েছে, দেখতেই পাচ্ছেন সমস্ত ফ্যাসিলিটি। বসার জন্য এত সুন্দর ব্যবস্থাও রয়েছে এখানে। চলুন, বৃষ্টি খানিকটা কমেছে আর বাইরে একটু আলোও ফুটেছে, রিসর্টটা ভালো করে ঘুরে দেখি। আকাশ এখন অনেকটা পরিষ্কার হয়েছে বৃষ্টির পর। এটা দিব্যেন্দুদার প্রপার্টি, কিন্তু এখন দাদা একটা কাজে বাইরে আছেন, তাই ম্যানেজার পরিমল দাই সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছেন আমাদের। কি বিশাল ফুটিয়ারি লেক, একেবারে রিসর্টের পাশে। ফুটিয়ারি ড্যামটা একদম সামনে। এরকম একটা জায়গায় না ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব চুপ করে বসে। ঠান্ডা হিমেল হাওয়ায় কি অপূর্ব যে লাগছে ফুটিয়ারি রিট্রিটকে। অনেকটা সময় এদিক ওদিক ঘুরে দেখলাম। লাইটিংটা কি আইসোদিং দেখেছেন, যতটা দরকার ঠিক ততটা। একেবারে শান্ত হয়ে যাচ্ছে মন। এই জায়গাগুলোয় রাতটা না একটা আলাদাই মাত্রা এনে দেয়। দেখুন, শুধু আমার কথা ছাড়া আর ঝিঝির ডাক ছাড়া কিচ্ছু শুনতে পাবেন না চারপাশে। এই নিস্তব্ধতার মধ্যেও নিজের মনের অনেক কথা শোনা যায়, যেগুলো শহরে সম্ভব না। ইভিনিং স্ন্যাক্সে অনেক কিছু আছে, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইস, তার সঙ্গে চিলি চিকেন। আমি না এখানে আসার পরে ফিল করতে পারছিলাম যে খাওয়া দাওয়া এখানে ভালোই হবে, জানেন তো। কোনো জায়গায় যাওয়ার পর না মানুষগুলোকে দেখে বোঝা যায় যে আন্তরিকতা কতটা। এখানে আসার পর
দিব্যেন্দুদা এখন নেই, পরিমলদা রয়েছেন। ভীষণ আন্তরিক সবাই এখানে। আজকে হাতে অনেকটা সময় ছিল, তাই দারুণ একটা মুভি দেখলাম। সবসময় তো ফ্রি টাইম পাওয়া যায় না। চলুন এবার ডিনারটা সেরে নিই। বাহ, বেশ সুন্দর, ভালো ঠান্ডা আছে বাইরে আজকে। এখানে কিন্তু প্রত্যেক বেলাতেই খাওয়া দাওয়ার দারুণ আয়োজন। দেখতেই পাচ্ছেন রাতের খাবার, মেথি চিকেন, তার সাথে লাউ আর ছোলা দিয়ে একটা দারুণ তরকারি, আর এই যে লম্বা একটা বেগুন ভাজা, তার সঙ্গে স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে, আর আমি রুটি নিয়েছি, তাই রুটি আপনারা চাইলে ভাতও খেতে পারেন। এখানে সারাদিনের খাওয়া দাওয়ার একটা প্যাকেজ রয়েছে। সারাদিন মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সব মিলিয়ে 850 টাকা। আর যদি আপনারা মাটন খেতে চান বা দেশি মুরগি ট্রাই করতে চান, তাহলে আর 100 টাকা বেশি লাগবে, মানে তখন প্যাকেজটা হয়ে যাবে 950 টাকার। এত খাবার খাওয়া যায় বলুন তো? তবে ভোজন রসিক মানুষদের জন্য এটা কিন্তু স্বর্গরাজ্য। স্বাদ নিয়ে কোনো কথা হবে না, দারুণ। ভোরের ফুটিয়ারি সত্যিই অপরূপ। চারপাশ কি শান্ত, পাখির ডাক, লেকের ঠান্ডা হাওয়া, কি সুন্দর লাগছে কটেজগুলো দেখতে, তাই না? কত রকমের যে ফুল গাছ এখানে, গুণে শেষ করা যাবে না। গুড মর্নিং। একদম ব্রাইট সানি ডে। কি সুন্দর লাগছে দেখেছেন? ওয়েদার আপডেট দেখে একটু ভয়ই পাচ্ছিলাম যে আজকে সকালে ওয়েদার কেমন থাকবে। বেশ ভালো রয়েছে। চলুন রিসর্টটা একটু ভালো করে ঘুরে দেখি। ভীষণ সুন্দর একটা জায়গা, চারিদিকে এত ফুল গাছ, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা কটেজের নাম বিভিন্ন গাছের নামেই। কোথাও মহুয়া রয়েছে, কোথাও সোনাঝুরি রয়েছে, কোথাও পলাশ রয়েছে, বিভিন্ন নাম। সত্যি একটা ফাটাফাটি অনুভূতি হচ্ছে এখানে আসার পর। এত গাছপালা, এত ফুল, অসাধারণ। কি বিশাল লন দেখেছেন? আউটডোর অ্যাক্টিভিটির ভরপুর ব্যবস্থা আছে এখানে। আমি তো পরে সময় মতো শুটিংও প্র্যাকটিস করেছিলাম। প্রচুর আমও আসছে গাছে, গাছ ভর্তি হয়ে আম আসছে। এরকম একটা জায়গায় বেড়াতে এলে না মন ভালো হতে বাধ্য, জানেন তো? সব রকম মন ভালো করার রসদ এখানে রয়েছে। থাকার জন্য বিভিন্ন রকমের কটেজ রয়েছে। 2500 থেকে 3500 টাকা পর্যন্ত বাজেট। আছে টেন্টও। পলাশকে খুব কাছ থেকে দেখলে একটা জিনিস বোঝা যায়, কত ছোট ছোট কীটপতঙ্গ আছে জানেন তো এর মধ্যে। গুড়ি গুড়ি পোকা, তাদেরও জীবন চলে পলাশের উপর ডিপেন্ড করে।
ব্রেকফাস্টেই বিশাল আয়োজন, একবার দেখুন। এখানে আলুর পরোটা রয়েছে, দই, তার সাথে আচার, এদিকে ফল, মিষ্টি। চটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়বো। আশেপাশের এলাকাটা খুব ভালো করে ঘুরে দেখতে হবে। এই জায়গাগুলো এখনো পর্যন্ত মানুষের কাছে খুব একটা পরিচিত নয়, তাই আমি চেষ্টা করব ভালো ভালো স্পটগুলো খুঁজে বের করতে। ব্রেকফাস্ট সেরে আমরা একেবারে সুন্দর গোছগাছ করে বেরিয়ে পড়েছি। আশেপাশের ভালো ভালো স্পটগুলো আজকে ঘুরে দেখব। আর আমার সঙ্গে রয়েছেন পরিমলদা। পরিমলদা আর ভালো করে জায়গাগুলো ঘুরিয়ে দেখাবেন আমাদের। উনি এখানে বহু বছর রয়েছেন। প্রথমেই আমরা যাচ্ছি কিশোরগড়ের রাজকীয় জঙ্গল দেখতে। স্থানীয়রা বলেন রাকাব ফরেস্ট। এটাই হলো সেই রাকাব বুড়ির থান। সেই কারণে এই ফরেস্টের নাম হয়ে গিয়েছে রাকাব ফরেস্ট। দারুণ একটা অভিজ্ঞতা হলো ফরেস্টে ঢুকে। বিভীষণ দাদার সঙ্গে আলাপ হলো, আর জীবনে প্রথমবার মহুয়া টেস্ট করেও দেখলাম। দুর্দান্ত অভিজ্ঞতা। এর থেকেই মহুয়া তৈরি হয়, তাই তো? মানে এই ফুলগুলো নিয়ে গিয়ে মহুয়া বানাবে? কি করে বানাবে? জলে বাখরে ভিজিয়ে দিবে। জলে ভেজাবে? হ্যাঁ, আর যদি এমনিতেও খাওয়া হবে। ওই এই ফুল খাওয়া যায়? হ্যাঁ, কিভাবে খায়? এই যে এটা টেস্ট করতে পারে। এইটা এটা এই যে শুকাইলাম, ঠেঙ্গাইলাম, সে ভাজিয়ে নিয়ে আবার খাওয়া চলে। আচ্ছা, এটা ভেজেও খাওয়া যায়? ভেজেও খাওয়া যায়। আবার এটাকে জলে ভিজিয়ে ওই যে মহুয়া, যেটা নেশার মহুয়া, ওটা বানাবে? ওটা আলাদা। ওটা আলাদা। হ্যাঁ। তাহলে এই ফুলটা ভেজে খেলে নেশা হবে না? না না, মিষ্টি লাগবে। মিষ্টি লাগবে? হ্যাঁ। এটা কি কাঁচাও খাওয়া যায়? হ্যাঁ, কাঁচাও দু একটা খাওয়া যায়। বেশি খেলে মানে পেটটা একটু গড়বড় করে। আচ্ছা, পেট গড়বড় করবে কাঁচা খেলে। হ্যাঁ, দু আচ্ছা একটা খেতে পারে। আচ্ছা, টেস্ট করার জন্য খেয়ে দেখা যেতে পারে। হ্যাঁ, এটাকে তাহলে 3 রকম ভাবে খাওয়া যায়, তাই তো? মানে এটা শুধু শুধুও খাওয়া যাবে? ভীষণ মিষ্টি। এখন আমি পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি কিশোরগড়ের জঙ্গলে। কেউ কোথাও নেই, এক আলাদা অনুভূতি। এই জায়গাগুলো এখনো পর্যন্ত না খুব একটা লাইমলাইটে আসেনি, তাই এখানে জনমানুষ শূন্য। একদম নেচার, নেচারকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন এই সমস্ত জায়গায় এলে। গাড়ি নিয়ে আসা যায়, রাস্তা রয়েছে, বাঁধানো রাস্তা রয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে, আর আলাদাই অনুভূতি। আমি কিন্তু জানি না এখানে কোনো বন্যজন্তু আছে কি না, কেননা একা একা ঘুরে বেড়াচ্ছি। দারুণ লাগছে। এই ফরেস্টের ইতিহাস কিন্তু শুধু সৌন্দর্যের নয়, বীরত্বেরও। ব্রিটিশ বিরোধী সংগ্রামের সাক্ষী এই জঙ্গল। রাজা নীলমণি সিং দেও এখান থেকেই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পুরুলিয়ার ট্রেজারিও লুট করেন। দেখেছেন, এখনো এখানে রানীদের ব্যবহারের পুকুরের ধ্বংসাবশেষ রয়েছে। কত সুন্দর করে পার বাঁধানো। কত রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী এই দুর্গের ধ্বংসাবশেষ। একটা সময় এই জায়গাটা কতটা জমজমাট ছিল জানেন? মহারাজের দুর্গ ছিল, কিশোরগড়ের দুর্গ। কিন্তু এক রক্তাক্ত ইতিহাস লেগে রয়েছে এই দুর্গের গায়ে। মহারাজাকে কিন্তু এই জঙ্গলের মধ্যেই ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কোনো সংরক্ষণ নেই, কোনো যত্ন নেই, ভেঙে চুরে
শুধুমাত্র একটা দেওয়াল রয়ে গিয়েছে, এখন ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এখান থেকে সোজা চলে যাব বাগবিররা জৈন মন্দির দেখতে। কত পলাশ এখন চারপাশে। প্রায় 1000 বছর আগের কথা। এখানে আগে নাকি 24টা এরকম জৈন মন্দির ছিল, তার মধ্যে থেকে মাত্র 3টে এখন অবশিষ্ট রয়েছে। বাগবিররা, অদ্ভুত এই জায়গা। প্রায় 10ম শতাব্দীতে তৈরি এই বিশাল পাথরের মূর্তি। জৈনদের কাছে ইনি পদ্মপ্রভ, আবার স্থানীয় হিন্দুদের জন্য ইনিই হলেন ভৈরবনাথ। অদ্ভুত বিষয় রয়েছে এই মন্দিরে, এখানে কিন্তু বলি হয়। ভূভারতে আর এরকম কোনো মন্দির আছে কি, আপনারা কি জানেন? পুরুলিয়ার এক রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে ইতিহাসের ভগ্নদশা সবাইকে কষ্ট দেবে। আমার তো ভীষণ খারাপ লাগছে দেখে। 1000 বছরের ইতিহাস কত অবহেলায় পড়ে রয়েছে। আমরা সত্যি ইতিহাসকে ভুলেই যেতে চাই। প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ। আর এই মন্দিরে দেখতে পাচ্ছেন, ইনি হলেন 16তম তীর্থঙ্কর শান্তিনাথ। আর ওই যে দূরে একাকী দাঁড়িয়ে রয়েছে একটি মন্দির, এটি হলো 8ম তীর্থঙ্কর চন্দ্রপ্রভর মন্দির। ইনি হচ্ছে ফার্স্ট তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ বাদিনাথ। তীর্থঙ্কর কতগুলো চিহ্ন থাকবে বা লাঞ্ছন থাকবে, সেই লাঞ্ছনের মধ্যে চেনা যাবে, বোঝা যাবে যে এটা কোন তীর্থঙ্কর। যেমন সাইডে দু সাইডে সিংহ থাকলে তীর্থঙ্কর হয়, আর মাঝে যদি ষাঁড় বা বলদ থাকে তাহলে এটি ফার্স্ট তীর্থঙ্কর ঋষভনাথ বাদিনাথ। শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর, তার জন্য এর মাঝে কী আছে, সিংহ আছে। ইনি শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। আমাদের গ্রাম হচ্ছে বাগবিররা। আমাদের এখানে ভৈরবনাথ, এখানে ভৈরব মন্দির, হ্যাঁ, আপনারা যে বোর্ডে দেখছেন না, ওটা হচ্ছে 6th তীর্থঙ্কর হচ্ছে বাহুবলী পদ্মপ্রভু। আর আমাদের গ্রামের মানুষ আমরা শিব এবং ভৈরব এবং কাল ভৈরব বলে এটা ওকে শিব বলে এখানে বলিও দেওয়া হয়। ইনি হলেন এখানকার বিনে পয়সার গাইড। সরকার থেকে কোনো সাহায্য পান না, তাও নিজেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবকিছু দেখে শুনে রাখার। আপনারা যদি এখানে আসেন তাহলে পারলে এনাকে কিছু সাহায্য করে যাবেন। চলুন এবার চলে যাই সিঁদুরপুরের দিকে। এখন আমি চলে এসেছি সিঁদুরপুর পাহাড় দেখার জন্য। আর তার সামনে খুব সুন্দর একটা ছোট্ট লেক রয়েছে, দেখুন আপনারা। এই যে একদিকে সিঁদুরপুর পাহাড় দেখতে পাচ্ছেন, আর তার সামনে এই সুন্দর লেকটা রয়েছে। এই লেকটা একেবারে শালুক ফুলে ঢেকে থাকে। বর্ষাকালে যদি এখানে আসতে পারেন, পাগল করা এখানকার সৌন্দর্য, খুব সুন্দর লাগে।
মানে এই লেকটা পুরোটা লাল হয়ে থাকে। এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা যে কি করে মিস করে যাই কে জানে। আমাদের রাজ্যেরই বিভিন্ন জায়গায় এত ভালো ভালো স্পট লুকিয়ে রয়েছে, শুধু খুঁজে বের করার অপেক্ষা। একটা অদ্ভুত বিষয় দেখলাম, আর চুপ করে থাকতে পারছি না, দেখাই আপনাদের। মনটা কেমন করে উঠলো তাই গাড়ি থেকে নেমে পড়লাম। আপনারা দেখুন, আগে দেখুন, তারপর আমি ঘটনাটা বলি। এই যে এটা পাঞ্জনিয়া পাহাড়, এই পাহাড়টা বিক্রি হয়ে গেছে। এই দেখুন পাথরের টুকরোগুলো রাখা রয়েছে। আর এই যে পাহাড়টা, এই পাহাড়টাও বিক্রি হয়ে গেছে। কি দারুণ না ব্যাপারটা, পাহাড় বিক্রি করে দেয়া যায়। দেখুন আমার পিছনে পাঞ্জুরিয়া নামটা শুনে অবাক লাগছিল। তখন দাদা বললেন যে এই পাহাড়টা বিক্রি হয়ে গেছে, পাহাড়ও বিক্রি করা যায়। দেখুন আপনারাও কোনো পাহাড় কিনতে পারেন কিনা। একটা একটা করে সব পাহাড়ই বিক্রি হয়ে যাক, দরকার কি থেকে। পুরুলিয়ার মাটির বাড়িগুলো এত মন টানে, কি অসাধারণ পরিপাটি করে সাজানো দেখেছেন। আমরা নিজেদের ইট কাঠের বাড়িও এত সুন্দর করে সাজিয়ে রাখতে পারি না, ওনারা মাটির বাড়িগুলো যতটা পরিপাটি করে রাখেন। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হলো দুর্গা সিংডি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু দ্বারকেশ্বর নদের উৎস। এখান থেকেই সৃষ্টি দ্বারকেশ্বর নদ, এখান থেকে উৎস হয়ে ওই যে এঁকে বেঁকে নিজের মতন বয়ে গিয়েছে। জায়গাটা খুবই সুন্দর, চারপাশটা দেখুন একবার তাকিয়ে। আর ওই যে উপরে যদি একটু লক্ষ্য করেন, সূর্যি মামা কিন্তু মেঘে ঢাকা পড়ে গিয়েছেন, কি জানি কালকের মতো হবে কি না। এখান থেকে চটপট বেরিয়ে পড়তে হবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একটু আগেই আমরা দেখে এলাম সিঁদুরপুর পাহাড়, আর এখান থেকে টিলাবনিও দেখা যাচ্ছে। এরপর আমরা টিলাবনির দিকেই চলে যাব। মেঘ গুড়গুড় করছে, জানি না পৌঁছানোর আগেই বৃষ্টি নামবে কিনা। কি অপূর্ব সুন্দর চারপাশ, কি ভীষণ শান্ত লাগছে মনটা। দেখেছেন, এগুলো হলো ব্যালেন্সিং রক। এখন আমরা টিলাবনির দিকে যাচ্ছি, কিন্তু যা হাওয়া বইছে, খানিকক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বোঝাই যাচ্ছে। এই হলো সেই টিলাবনি, যাকে আমরা ফুটিয়ারি থেকে দেখতে পাচ্ছিলাম, ফুটিয়ারি রিট্রিট থেকে আপনাদের দেখাচ্ছিলাম। এই সেই টিলাবনি। অপূর্ব সুন্দর চারপাশ, কেউ কোথাও নেই। যত দূর চোখ যায় কাউকে দেখতে পাবেন না এখানে। আর এই পাহাড়টার একটা বিশেষত্ব রয়েছে, এই পাহাড়টা কিন্তু যারা পর্বতারোহী তাদের কাছে খুব ফেমাস। আপনাদের একটা অদ্ভুত ইনফরমেশন দিই,
পাঞ্জনিয়া পাহাড়টা যেমন বিক্রি হয়ে গেছে, পাথর কাটা হচ্ছে, পাথর কেটে কেটে মানুষ নিয়ে চলে যাচ্ছে। এই টিলাবনি, এই যে আমার পিছনের টিলাবনি, এই টিলাবনিকেও নাকি বিক্রি করে দেয়া হয়েছে। স্থানীয় মানুষরা রীতিমতো জোর করে এখান থেকে পাথর কাটা বন্ধ রেখেছেন। কিন্তু এই জোর কতদিন চলবে সাধারণ মানুষের? তারপর যাদের গায়ের জোর বেশি তারা তো এই পাথর কেটে নিয়ে চলেই যাবেন। তার মানে এমনও হতে পারে একদিন ফুটিয়ারিতে এলেন, এসে আর টিলাবনিকে দেখতে পেলেন না। একটু মনে হয় আওয়াজ ওঠানোর সময় এসেছে সবার। এভাবে যদি এক এক করে পাহাড় কেটে বিক্রি করে দেয়া হয়, কি থাকবে ভাবুন তো একবার। পাহাড় বিক্রি হয়ে যাচ্ছে, ভাবতেই পারছি না। চলুন এবার তাহলে আবারও ফুটিয়ারি রিট্রিটে ফিরে যাওয়ার পালা। সারাদিন খুব ভালো ঘুরলাম, এবার গিয়ে একটু রেস্ট নেব। রিসর্টে ফেরার পথে দেখে নিলাম ফুটিয়ারি ডুংরি, একটা অনুচ্চ টিলা যার উপর উঠলে গোটা এলাকাটার একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। দারুণ লাগবে কিন্তু এখান থেকে পুরো জায়গাটা দেখতে। কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখছেন? ভেবেছিলাম টিলাবনি দেখেই ফিরে যাব রিসর্টে, কিন্তু ফুটিয়ারি ডুংরিটা দেখার লোভ সামলানো গেল না, তাই চলে এলাম। কেমন লাগলো আপনাদের ফুটিয়ারি ডুংরি? গোটা এলাকাটা পুরোটা দেখা যায় এখান থেকে। দুর্দান্ত একটা জায়গা, খুব বেশি কিন্তু হাইকও করতে হয় না, সহজেই পৌঁছে যাওয়া যায়। কোনোভাবেই মিস করবেন না এই জায়গাটা। ঝিরঝির বৃষ্টি পড়ছে, পাগল করা হাওয়া। দেখলেন? আমার দারুণ লাগে, দারুণ লাগে। বিকেল 5টায় মাটন দিয়ে জমিয়ে লাঞ্চ সারলাম। বাইরে তখন ঝড় বৃষ্টি আর অন্ধকার। বারান্দায় বসে প্রকৃতির রুদ্ররূপ দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল। কি দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, একবার দেখুন আপনারা। রাতে ডিনার সেরে চটপট ঘুমিয়ে পড়েছিলাম সেদিন। বেশ ঠান্ডা ছিল। পাখির ডাক আর দূর থেকে আদিবাসী গানের সুরে আজ ঘুম ভাঙল। ফুটিয়ারিতে এটা আমার দ্বিতীয় সকাল।
একেবারে রিসর্টের পাশেই রয়েছে এই দুর্দান্ত বোটিং করার অপশন। রিসর্টের সামনে যে পোর্শনটা রয়েছে লেকের, সেই জায়গাটা পুরো শালুকে ভরে থাকে বর্ষাকালে আর শীতকালে। যদি বর্ষাকালে আসেন, এখানকার সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবেন। দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। এখনো পলাশ সেভাবে ফোটেনি, না হলে আমি ঠিক যেখানে এখন বসে রয়েছি এই পোর্শনটা পুরো লাল হয়ে থাকে। দুর্দান্ত একটা জায়গা। আর আপনারা চাইলে কিন্তু কায়াকিংও করতে পারেন, এখানে কায়াকও রয়েছে। পরিমলদা আজ বোটেই মর্নিং টির ব্যবস্থা করেছেন। কি যে ভালো কাটলো সকালটা সবাই মিলে। কত পাখি, গোলাপি শালুক, ফাটাফাটি। এই শান্তিটাই মিস করি আমরা কলকাতায়। এখন তো কয়েকটা দেখতে পাচ্ছেন, বর্ষাকালে আর শীতকালে প্রচুর থাকে এখানে। কি সুন্দর, একেবারে আলাদা অনুভূতি। সবাই মিলে মজা করতে করতে সকালবেলায় বোট রাইড, এর কোনো তুলনা হবে না। সত্যি সত্যি এর কোনো তুলনা হতেই পারে না। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। আজ একটু লম্বা জার্নি। আমরা যাব রঘুনাথপুরের দিকে, জয়চণ্ডী পাহাড়, বান্দা দেউল আর তেলকুপির মন্দির দেখতে। যদিও যাওয়ার পথে প্রথমে ফুটিয়ারি ড্যামটাই দেখে নেব। আপনারা চাইলে ফুটিয়ারি রিট্রিট থেকে কাশীপুর রাজবাড়ি, গড়পঞ্চকোট আর বরন্তি লেকও ঘুরে আসতে পারেন। হোটেলে বললে ওনারাই ট্যুরের জন্য গাড়ি অ্যারেঞ্জ করে দেবেন। এখন আমি রয়েছি ফুটিয়ারি ড্যামের উপর। দারুণ সুন্দর জায়গা, পুরো সবুজ চারপাশে দেখুন। আর ওই যে দূরে টিলাবনীকে দেখা যাচ্ছে। 1980 সালে তৈরি হয় এই ড্যাম। এই ড্যামের জমা জল প্রায় 2000 হেক্টর চাষ জমিতে সেচের কাজে ব্যবহার হয়। এখন পর্যটকদের কাছে বেশ পরিচিত একটা নাম। এখানে প্রচুর টিয়া পাখি আছে জানেন তো, পাশের ওই গাছগুলোতে। এখানে দাঁড়ানো যাচ্ছে না, হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফুটিয়ারি ড্যাম। এবার বেরিয়ে পড়েছি রঘুনাথপুরের দিকে। আমরা ছিলাম হুড়া ব্লকের ফুটিয়ারিতে, এবার যাব রঘুনাথপুর ব্লকে। পুরুলিয়ার রাস্তা কিন্তু এখন বেশ ভালো, গাড়ি নিয়ে এলে খুব আরাম করে ঘুরতে পারবেন। দেখেছেন, এটাই হলো জয়চণ্ডী পাহাড়। গত বছর কিন্তু আমি গিয়েছিলাম, একটু দেখাই সেই ছবি আপনাদের। সুখা পাহাড় সেজেছে আজ, ওহো তোর খোপারি চুলে সাজায় দেব বলে, হলুদ ফুলের দেখ না এত লাজ, ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়, রুমঝুম বাজুক রূপর মন, ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাক ছলাক ছল। পাথর যদি কথা বলতে পারতো, তাহলে আমার পিছনের এই স্ট্রাকচারটা দেখছেন, আমাদের হাজার বছরের পুরনো ইতিহাসের গল্প শুনিয়ে যেত। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বান্দা দেউলের সামনে। পাল রাজাদের আমলে তৈরি এই বান্দা দেউল হাজার বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। ফুটিয়ারি থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। বাংলার অন্যতম সেরা রেখা দেউল শৈলীর মন্দির, বেলে পাথর দিয়ে তৈরি, প্রায় 75 ফুট উঁচু। সামনে ওই মকরমুখ ছিল জল নিকাশি নালার ওপেনিং। ভাবুন তো, 1000 বছর আগে কত উন্নত ছিল বাংলার স্থাপত্য কলা। আর্কিওলজিস্টরা বলেন যে 10th বা 11th সেঞ্চুরিতে পাল আমলের শেষের দিকে এটা তৈরি হয়েছিল। এটা কিন্তু মূলত একটা জৈন মন্দির। সে সময় পুরুলিয়া অঞ্চলে জৈন ধর্মের ব্যাপক প্রভাব ছিল।
ওড়িশার কলিঙ্গ স্থাপত্যরীতি রেখ দেউল শৈলীতে নির্মিত এই দেউল। মন্দিরের শিখরটি উপরের দিকে ক্রমশ সরু হয়ে গেছে, আর একেবারে শীর্ষে দেখুন তাকিয়ে চ্যাপ্টা খাঁজ কাটা পাথর রয়েছে, ওটাকে বলা হয় আমলক। পুরুলিয়া মানে শুধু অযোধ্যা পাহাড় নয়, পুরুলিয়া মানে এমন লুকিয়ে থাকা হাজারো ইতিহাস। বাংলার এক বিষণ্ণ ডুবে যাওয়া ইতিহাসের খোঁজে এখন চলে এসেছি তেলকুপিতে। এখন আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে জলের তলায় লুকিয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস, তেলকুপি। এক সময় এখানে প্রায় 20টি এরকম রেখা দেউল শৈলীর মন্দির ছিল। জৈন ও শৈব সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল ছিল এই তেলকুপি, যা তৎকালীন রাজা রুদ্রশেখরের রাজধানী তৈলকম্পি। প্রচণ্ড ব্যস্ত বাণিজ্য কেন্দ্রও ছিল। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এরকম মাত্র 3টে দেউলই এখন অবশিষ্ট রয়েছে, বাকি সব কালের নিয়মে হারিয়ে গেছে। তাও এই 3টে দেউলই এখন একেবারে জলের তলায়, নৌকো করে যেতে হয় তাদের দেখতে হলে। দামোদরের হাড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, একির মিকির খেলেছেন তো ছোটবেলায়? এই হলো সেই দামোদর। 1950-এর দশকে পাঞ্চেত ড্যাম তৈরির সময় দামোদরের জলস্তর প্রচুর বেড়ে যায়। সে সময় বেশিরভাগ মন্দিরই একেবারে জলের নিচে তলিয়ে যায়। মাত্র 3টি মন্দির এখন দেখা যায়। এগুলো কিন্তু কোনো মেনটেনেন্স নেই। উপর দিকে তাকিয়ে দেখুন, কোনো সিমেন্ট ইউজ হয়নি। কি অদ্ভুত স্ট্রাকচার! হাজার হাজার বছর আগের এই স্ট্রাকচার আজও কত অপূর্ব লাগছে দেখতে, কিন্তু ভগ্নপ্রায়। এখানে যে মাঝি ভাইরা আমাদের সঙ্গে রয়েছেন তারা বলছেন বছরের পর বছর একই অবস্থায় রয়ে গিয়েছে। তার মানে একটু মেনটেনেন্স করলে হয়তো এটা আমরা আরও কয়েক হাজার বছর রেখে দিতে পারবো। একটু চেষ্টা করা দরকার। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে। জনপ্রতি বোটিং এর মিনিমাম খরচ 100 টাকা। বোট রিজার্ভ করলে 1500 টাকা খরচ হবে। তবে দরদাম করে নিতে ভুলবেন না বোটে ওঠার আগে। ওনারা আগে থেকে বললে বোটে টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাকি করে দেন। যদি কেউ প্লেন মানে সব মিক্স ভাত খায় প্লেট 100 টাকা, আর যদি মটন আলাদা যদি মাঙায় তো 200 টাকায় 4 পিস থাকবে, আর চিকেন যদি খায় তো 100 টাকায় 4 পিস, আর মাছ খেলে 100 টাকায় 1 পিস। আজ এখানেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। দুর্দান্ত 2টো দিন কাটলো, কোথা দিয়ে সময় চলে গেল বুঝতেই পারলাম না। কাল কলকাতায় ফিরতে হবে। আজ হোটেলে ফিরে একটু রেস্ট নেব। আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে। ততদিন সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। হাতে সময় থাকলে পুরুলিয়াটা ঘুরে যান, ফুটিয়ারিটা ঘুরে যান, সত্যি খুব ভালো লাগবে।